প্রান্তিক চৌধুরী হাসপাতাল ছেড়ে বেরিয়ে এলো। প্রিয়তা আগে থেকেই গাড়িতে বসা ছিল। প্রান্তিককে গাড়ির কাছে আসতে দেখে চাপা দীর্ঘনিশ্বাস ফেলল। তাদের মধ্যে আদৌ কি কথা হলো? কতদূর হলো? এসব কিছুই জিজ্ঞেস করল না। প্রান্তিক ও আগ বাড়িয়ে কিছু বলল না। গাড়ি চলছে ধীর গতিতে। ফ্লাইওভারে উঠতেই গাড়ির গতি বেড়ে গেল হুট করে। প্রিয়তা তার বাহু আঁকড়ে চোখ বুজে নিল। ঘুমিয়ে পড়েছে বোধ হয়। গাড়ির গতি ফের কমিয়ে আনল সে। চোখ মুখ শক্ত নিল আচমকা। ঘাড়ের কাছের রগ স্পষ্ট ফুটে উঠেছে রাগে। ডান হাতে গাড়ি ড্রাইভ করছে। বাঁ হাতে ফোনটা নিয়ে কাউকে মেসেজ করছে বিদ্যুতের গতিতে। ইজান শিকদার এখনো হাসি খুশি আছে। সুস্থ আছে। সে এত ভালো না যে তার সুস্থতা কামনা করবে। এসব চোখে দেখা যায় না। এম ড্যাশ 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 ড্যাশ। ইজান শিকদার এসে ঢুকল আরিনার কক্ষে। আরিনা শেখ তখন ঘুমাচ্ছে। নিঃশব্দে টুল টেনে তার বিছানার পাশে বসল সে। প্রহর কাটল। আরিনার ঘুম ভাঙল। চেয়ে ফিরে তাকালো। প্রান্তিককেই প্রথমে নজর পড়ল তার। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেখা দেখা গেল। ইজান শিকদার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, কেমন লাগছে এখন? ভালো। আমি আজ একটা কাজ করেছি জানো তো? কি? প্রান্তিককে বলে দিয়েছি আমি তাকে আর ভালোবাসি না। সত্যিই কি তাই? আরিনা ঠোঁট চেপে ধরল। চোখ মুখ শক্ত করে বলল, হ্যাঁ ওই। মানসিক চাপ আর নিতে পারছি না। হেরে গেছি আমি, খুব বাজে হেরে গেছি। নিজের কাছে নিজেই এত নিচু হয়ে গেছি যে শেষ করতে পারল না। হাঁপানি উঠে গেল বোধ হয়। হম্বিতম্বি করে ইজান শিকদার তার হাত চেপে ধরল। ঠিক আছে, ঠিক আছে। জোর করে কিছু করার দরকার নেই। সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। বুক ভরে শ্বাস নিল আরিনা। ইজানের হাতটা শক্ত করে ধরে নিল। অশ্রুসিক্ত নয়নে ফিরে চাইল তার মুখশ্রীর দিকে। আবদার রাখল, তুমি ছেড়ে যাবে না তো আমায়? কণ্ঠস্বর কাঁপছে। মনে হচ্ছে অন্যায় কোনো আবদার। ইজান শিকদার মুচকি হেসে উঠল। মুখ ফুটে জবাব দেবার দরকার নেই। চোখ যে মনের কথা বলে। রাতে একটা জরুরি কাজে ইজানকে বের হতে হলো। যাবে আর আসবে। ততক্ষণ আরিনার সাথে তার মা সাথে থাকবে। ইজান দ্রুত গতিতে পা ফেলে গাড়ির কাছে যাচ্ছে। ঢুকেই গাড়ি স্টার্ট দিল। তাড়াহুড়ো বেশ। সময় নষ্ট করার সময় যেন হাতে নেই। গাড়ির গতি বাড়িয়ে মেইন রাস্তার উঠে গেল। মেইন রাস্তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে বাতাসের বেগে। আশেপাশে গাড়ি কম। ঢাকা শহরে এই চিত্র সহজে মিলে না। দূরের ল্যাম্পপোস্টগুলোকে আকাশের তারার মতো মনে হচ্ছে। কাছে আসতেই মিলিয়ে যাচ্ছে। অন্ধকার আলো ঢেকে দিচ্ছে। সামান্য এই দুটি অন্ধকার সরিয়ে দিতে ভীষণভাবে ব্যর্থ। ইজানের বাঁ হাতে ফোন। ডান হাতে গাড়ি ড্রাইভ করছে। চোখ সামনের দিকে। হঠাৎ দেখল সামনের দিক থেকে উল্টো পথে দ্রুত গতিতে গাড়ি তার দিকে ধে তারা চিহ্ন আসছে। সেকেন্ডের মধ্যে চমকে উঠল। কপালে ভাঁজ পড়ল। গাড়ির হ্যান্ডেল ঘুরিয়ে গাড়ি সরিয়ে নিল। তখনই পেছনে থেকে আরেকটা বর্ষর গাড়ি এসে ধাতারা চিহ্ন কামার তারা চিহ্ন লতাকে। কিছু সেকেন্ডের জন্য কন্ট্রোল হারি তারা চিহ্ন ফেলল সে। বোধ হল। শক্ত হাতে আবারও গাড়ির হ্যান্ডেল ধরে রাস্তা এলো। গাড়ি সচল হলো ফের। পুরো রাস্তা এবার শান্ত আর নীরব। আরেকটু হলেই পাশের রাস্তায় গাড়ি উল্টে যেত। বড় বাঁচা বেঁচে গেছে। এই ভেবে 2 মিনিট থামল। কয়েক দফা শ্বাসপ্রশ্বাস গাড়ি চালাতে লাগলো আবারও। আচমকা এরই মধ্যে দুটো কালো রঙের গাড়ি এসে হাজির। একটি তার পাশে আরেকটি পিছনে। দু জায়গা থেকেই ধাতারা চিহ্ন কা দেওয়া হচ্ছে পাতারা চিহ্ন এল্লা দিয়ে। পাশের রাস্তার ব্লকে ধাতারা চিহ্ন কা খেয়ে দ্রুত ব্রেক কষল সে। গাড়ি দুটো এবার চলে গেছে। মাথায় তারা চিহ্ন টপেয়েছে ভীষণ। তারা চিহ্ন তো পড়ছে গড়াগড়িয়ে। শুনশান নীরব জায়গা। আশপাশ মানুষের অস্তিত্ব মেলা মুশকিল। বড় দুটো রাস্তা কেবল সোজা চলে গেছে জনসমাগমে। রাস্তার দুধারে কেবল মাঠের চিহ্ন। এখানে তাকে তারা চিহ্ন ফেলা খুব একটা মুশকিল কাজ নয়। কাজটা কার হতে পারে এই নিয়ে ভাবতে হবে না। প্রান্তিক তাকে তারা চিহ্ন দিবে এই চিন্তা করাই যেন অন্যায়। আজ তার চোখ দেখেই বুঝে গেছিল। সুযোগ পেলে তারা চিহ্ন মাটি চাপা দিয়ে দিবে। তারা চিহ্ন তত্ত্বকে সে ভয় পায় না। কিন্তু আরিনা কি হবে? সিটে হেলান দিয়ে বসল। হাল কি ছেড়ে দিল তবে?
চোখ মুখ করে, মুখ খুলে শ্বাস নিচ্ছে কেবল। শরীর ক্লান্ত ভীষণ। বিপদে পড়ে সমস্ত শক্তি যেন শুষে নিচ্ছে কোনো অদৃশ্য এক শক্তি। ঝাপসা চোখে সামনে তাকালো। গাড়ি আরেকটা আসছে। ছোট ট্রাক কি? স্পষ্ট দেখছে এবার। ছোট ট্রাকই তো। তার বরাবর উল্টো পথে এদিকেই আসছে। কি করবে? গাড়ি ঘুরিয়ে নিবে? হাত রাখল হ্যান্ডেলে। গাড়ির ইঞ্জিনের শব্দ ফের। পেছনে পেছনে ফসফস করছে। যেন সিংহের গর্জন। তার অন্তিম বার্তার আহ্বান। কিন্তু হাতারা চিহ্ন মানবে না। এত সহজে হাতারা চিহ্ন মানার পাত্র সে নয়। গাড়ির ইঞ্জিন আবারও চালু করল। প্রখর দৃষ্টি সামনের দিকে। শক্ত হাতে হ্যান্ডেল চেপে সামনের দিকে এগিয়ে গেল। পেছনের গাড়িটাও তাকে অনুসরণ করছে। মুখোমুখি সংঘর্ষ হবার আগেই গাড়ি ঘুরিয়ে সাইড কেটে গেল। তবে শেষ রক্ষা বুঝি হল না। ওদিক থেকেও যে আরেকটি ট্রাক। শক্তিশালী এই ট্রাকের কাছে তার গাড়ি পেয়ে তারা চিহ্ন রে উঠবে না। তার শক্তির কাছে হার মেনে গাড়ি পেছনে ঠেলতে লাগল। রীতিমতো তাকে ধাতারা চিহ্ন দিয়ে গাড়ি পেছনে নিয়ে যাওয়া হচ্ছে। যতই ইজান শিকদার চেষ্টা করুক কি না, গাড়ি সামতারা চিহ্ন নিয়ে আগাচ্ছে না। ইজানের ঘাম ছুটে গেল। ঘাড় ঘুরিয়ে বারবার পেছনে দেখছে। গাড়িটা কি তবে খাতারা চিহ্ন দেফে তারা চিহ্ন লে দিবে? হঠাৎ গাড়ির সামনের আয়না ভে তারা চিহ্ন নিয়ে কতগুলো রড ঢুক তারা চিহ্ন লহরি তারা চিহ্ন দয় ভে তারা চিহ্ন দ করে। গাড়ির নরম শক্ত সিটের এফোর তারা চিহ্ন ওফর করে বেরিয়ে গেল। তারা চিহ্ন আর্ত আখি দুটি কেবল দেখছে স্থির দৃষ্টিতে। তার মস্তিষ্ক শূন্য হয়ে গেল। ঢোক গিলছে বারংবার। পাশের সিটের এরকম হাল তারও হতে পারে। কি সাং তারা চিহ্ন ঘাতিক হুম তারা চিহ্ন কি? চেতনা ফিরতে সময় লাগল। কিছুক্ষণ আগে ভংতারা চিহ্ন করভাবে গর্জে ওঠা সময় আবারও নিশ্চুপ হয়ে গেল। ইজান শিকদার সিটে মাথা হেলিয়ে দ্রুতভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। এ কি রকম সাপ সিঁড়ি খেলা? সে হচ্ছে একটা ইঁদুর। বড় বিড়াল ছানার তাকে এই ধরে এই ছেড়ে দিচ্ছে। মেয়ে তারা চিহ্ন রে ফেলছে না আদৌ। মৃ তারা চিহ্ন তত্তুর মতো কঠিন আর ভারীবহুল শব্দটা আজ তারা চিহ্ন দেখাচ্ছে তাকে। ফোন বেজে উঠল। চমকে উঠল সে। হাতড়িয়ে নিচ থেকে ফোন তুলল। আননোন নাম্বার। কার হতে পারে সে জানে। সময় নষ্ট না করে তুলে নিল। ওপাশ থেকে হাসির শব্দ। গলা ফাটিয়ে হাসছে কেউ। অন্ধকারে গাশি তারা চিহ্ন উড়ে উঠা হাসি। ইজান শিকদার কানে ফোন চেপে আছে। হাসি থামল। ওপাশ থেকে বলল, বেঁচে আছিস? আছিস আছিস, না হলে ফোন রিসিভ করলি কিভাবে? তুই কি আমায় মাতারা চিহ্ন রতে চাস? আমি চাইলেই তা করতে পারি। ডেমো দেখলি কি না? ইজান শিকদার মাথাটা আবারও সিটে হেলিয়ে দিল। তাচ্ছিল্যের হাসি তার চোখে মুখে। প্রান্তিক চৌধুরী কি আর ওসব দেখতে পেল নাকি? না পায়নি। তাই তো দ্বিগুণ উৎসাহে বলল, বেঁচে থাকিস। তোর কিছু তারা চিহ্ন গেলে আমার বউকে আমি কি জবাব দেব? ও একটু ভালো কি না? তোর কিছু হলে বলবে আমি করেছি। সাবধানে থাকিস। আবারও সেই তারা চিহ্ন খ্যাত হাসির শব্দে ফোন কেটে দিল। ইজান শিকদার হেসে উঠল আচমকা। তাচ্ছিল্যের হাসি হেসে একটা সিগারেট ধরালো। গাড়ির জানালা খুলে সিগারেট ধুয়ে শূন্য উড়িয়ে দিয়ে বিড়বিড় করল, আমায় বাঁচিয়ে রেখে তুই যে কত বড় ভুল করলি তা হাতে নাতে টের পাবি প্রান্তিক চৌধুরী। আবারও ঠোঁটের পাতায় সিগারেট রাখল সে। হাসি এবার তার চোখে মুখে। মান্নাতের বলা ক্যাফেতে অপেক্ষা করছে আমরিশা। এখানে আসার পর মনে হচ্ছে এখানে আসা একদম উচিত হয়নি। কেনই বা মান্নাতের কথা শুনে এখানে আসতে গেল? মান্নাত কেমন সে জানে না? ফুল প্লে বয় টাইপের নাকি গ্রিন ফ্ল্যাগ? এই ব্যাপারখানা তাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিচ্ছে। প্রেম টেম সে করছে না, তবু অনুভূতির আদান প্রদান তো ঘটছে। দুর্বল মনের অধিকারিণী সে নয়। কিন্তু মন যে তাকে দেখলে ছটফট করে। অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলার আগে চোখ কান খোলা রাখতে হয় যেন। মান্নাতের সাথে আছে আজ বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে। ফোন আলাপ তো অসংখ্যবার। ভুল সে প্রথমেই করেছে। ফোন আলাপ করা উচিত হয়নি। তোল্লাই দিয়ে ফেলেছে অনেক। মান্নাত ভেবেই নিয়েছে তারা প্রেম করছে, তাই তো এমন অধিকার বোধ দেখাচ্ছে। অবশ্য মান্নাতকে তার খারাপ লাগে না। এজন্যই তো দুর্বল হয়ে পড়ে প্রতিবার। লোকটা ঠিক জানে কিভাবে ইমপ্রেস করতে হয়। ভয় এখানেই। একবার ফাতারা চিহ্ন পা দিয়ে ফেললে বের হওয়া মুশকিল।
প্রেমে পড়ার আগে সকল ছেলেই ভালো, সবাই গ্রিন ফ্ল্যাগ মোটে। গার্লফ্রেন্ড ছাড়া কিছু বুঝে না। অন্য মেয়ে কি জিনিস বুঝেই না। খায় না মাথায় দেয়। এমন হাবভাব। একবার প্রেমটা হয়ে গেলেই তখন আর পাত্তা পায় না। এসব সে জানে। বান্ধবীদের অনেক দেখেছে প্রেমিকের শোকে রাতভর কান্নাকাটি করে চোখের নিচে ডার্ক সার্কেল করে ফেলতে। যাক বাবা, তার সেই ডার্ক সার্কেল নেই। কিন্তু এই মান্নাতের ফাঁদে পড়ে হতে কতক্ষণ? না আর ভাবতে পারছে না। মাথায় জটলা পাকিয়ে ফেলেছে। কোল্ড কফি শেষ করে টাকা দিয়ে বেরিয়ে গেল সে। মান্নাতের চেয়ে দূরে থাকাই ঢের ভালো। লাভ ম্যারেজ তার জন্য নয়। মানুষ চিনতে একদম কাঁচা। বাবা মা মিলে অ্যারেঞ্জ ম্যারেজ দিলেই সে খুশি। একদম প্রেম ফেম তার দ্বারা হবে না। একা রাস্তায় ছুটে ছুটে হাঁটছে। সামনের বাস ধরে এখান থেকে বেরোতে হবে মান্নাতের আসার আগে। দেখে ফেললেই সর্বনাশ। সামনের বাসও ছুটে চলে যায় অবস্থা। বাস ধরতে আমরিশা ছুটে চলল। আচমকা হাওয়ার বেগে গাড়ি থামল তার সামনে এসে। তাল সামলাতে না পেরে পতারা চিহ্নরে গেল মাঝরাস্তায়। বাস ছুটে পালিয়ে গেল ততক্ষণে। হম্বিতম্বি করে গাড়ি থেকে বেরুলো এক সুদর্শন। আমরিশা তখনও মাঝরাস্তায় ধুলো বালিতে গড়াগড়ি খাচ্ছে। সুদর্শন পুরুষ শরীর বলি গাইতে গাইতে হাত বাড়াল। আমরিশা ফিরে চাইল তার দিকে। সূর্যের তীর্যক কিরণ এসে পড়ছে লোকটার উপর। মুখ দেখার জো নেই। আমরিশা চোখ দুটো ছোট ছোট করে ফেলল। একটা কালো সানগ্লাস ছাড়া আর কিছুই দেখতে পারছে না সে। হাত ধরতে দ্বিধে থাকা সত্ত্বেও উঠে দাঁড়ালো সে। হাতে চোট পেয়েছে ভীষণ। ছেলেটার মুখে এখনো শরীর বুলি ফুটছে। আমরিশার রাগে মাথা ফেটে যাচ্ছে। এত অনুশোচনা হলে ড্রাইভ করার সময় চোখ কোথায় রেখেছিলে রে? লোকটা এবার সানগ্লাস খুলে বিনয়ী হয়ে বলতে লাগল। বিশ্বাস করুন আমার খুব তাড়া ছিল। বন্ধু হসপিটালাইজড এই কারণেই আর কি। আই অ্যাম রিয়েলি সরি। আমরিশার মন বুঝি এবার নরম হল। আহারে বেচারার বন্ধু হসপিটালাইজ তাই এত তাড়াহুড়ো করছিল। সে বুঝতে পেরেছে। নরম সুরে বলল, ইটস ওকে। নো নো, ইটস নট ওকে। আপনি হাতে চোট পেয়েছেন। আমার সাথে ফার্মেসিতে চলুন। ওসব কিছু না। আপনি যেতে পারেন। আপনাকে এভাবে রেখে চলে যাওয়া ভীষণ অন্যায় হয়ে যাবে যে। আমরিশা চোখ মুখ কুঁচকে নিল। ছেলেটাকে এখন সুবিধার মনে হচ্ছে না। ছেলেটি দেখতে সুদর্শন। লম্বা চেহারা, মৃদু হাসিতে সূর্যের কিরণ মিলিয়ে মুখটা ঝলমল করছে। থিতুনিতে আবার খোঁচা খোঁচা দাড়িও আছে। তাদের ভাষায় বলে ছাগলের দাড়ি। আপনি প্লিজ আমার সাথে চলুন। লোকটা এবার জোরাজুরি করছে ভীষণ। অপরিচিত লোকের সাথে এত সময় ধরে কথা বলাই যেন অন্যায় হয়ে দাঁড়িয়েছে আমরিশার কাছে। এটা তার স্বভাববিরোধী কাজ। সে বিরক্ত স্বরে বলল, আপনার বন্ধু না হসপিটালাইজড? তার কথা ভুলে গেলেন? না না, সেখানে তো আরও মানুষ আছে। আপনার সাথে তো কেউ নেই। মানে কাউকে দেখছি না। চোখ কপালে তুলল আমরিশা। ছাগলে বলে কি? কেউ নেই বলে কি সে এবার তার গাড়িতে চড়বে? পেছনে থেকে শক্ত কণ্ঠে কেউ বলল, ও একা, এটা তোকে কে বলল? আমরিশা থমকে দাঁড়ালো কয়েক মুহূর্ত। মান্নাত। শুকনো ঢোক গিলল সে। গলা শুকিয়ে আসছে। ধুর। এই লোকটার কারণে দেরি হয়ে গেল, না হলে এতক্ষণে সে পাতারা চিহ্ন নিয়ে যেতে পারত। মান্নাতের জুতার শব্দ গাঢ় হচ্ছে। এদিকেই আসছে সে। মান্নাতের উপস্থিতিতে বাতাসের প্রবল ধাক্কা গায়ে লাগল তার। সে পাশেই দাঁড়িয়ে। ছেলেটার গলার স্বর নেমে এলো। শুষ্ক গলায় বলল, তুই? মান্নাতের তীক্ষ্ণ প্রশ্ন, তুই এখানে কি করছিস? মিরাজ একগাল হেসে বলল, তেমন কিছু না। একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল এই আর কি। ম্যাম, লাস্ট বার রিকোয়েস্ট করছি, আপনি কি আমার সাথে যাবেন? ও আমার সাথে যাবে মিরাজ। তুই ভাগ এখান থেকে। কি অদ্ভুত দোস্ত। আমি যার সাথেই কথা বলি সেই দেখি তোর জিনিস হয়ে যায়। আমরিশা চোখ মুখ কুঁচকে দুজনের কথা শুনছে। এরা কি দুজন দুজনকে চিনে? মান্নাত চোয়াল শক্ত করল। কথা না বাড়িয়ে আমরিশার হাত চেপে ধরে হাঁটা ধরল। মিরাজ কিতকাল চেয়ে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল। অতঃপর সানগ্লাস পরে গাড়িতে বসল। আমরিশার হাতে লাগছে তারা চিহ্ন পাওয়া হাতি আবার চেপে ধরেছে মান্নাত। হাঁটছে বিদ্যুতের গতিতে। পা মিলাতেও কষ্ট হচ্ছে যেন। তার মৃদু স্বরে মান্নাতের কান অবধি পৌঁছাতে পারছে না। এক পর্যায়ে ধপ করে রাস্তায় থেমে দাঁড়ালো শক্ত পায়ে। বাধা পড়ে পিছন ফিরে তাকালো মান্নাত।
আমরিশার রাগে ঠোঁতারা চিহ্নট চেপে আছে। মান্নাতের হাতের বাঁধন নরম হলো। এগিয়ে এসে বলল, কি হয়েছে? ধরে বেঁধে কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? এই তো সামনের ক্যাফেতে। চলো সেখানে। না, বাসায় যাব। বাসায় যাবে মানে? তুমি না আমার সাথে দেখা করতে এসেছো? এ কি কাঁদছো কেন? কাঁদছি মনের সুখে। হাতে কি হয়েছে তোমার? এতক্ষণে দেখার সময় হলো? দেখি, চলো চলো। ওই তো ফার্মেসি। লক্ষ্মী সোনা, রাগ করে না, চলো আমার সাথে। হন্তদন্ত হয়ে মান্নাত একাই ছুটল ফার্মেসিতে। যাবার আগে হাতের ফুলের তোড়া দিয়ে গেল আমরিশার হাতে। তার রাগ ততক্ষণে গলতে শুরু করেছে। হালকা গোলাপি রঙের গোলাপ ফুলগুলো গোলাপি রঙের একটা কাগজে মুড়ানো। মেডিসিন নিয়ে ছুটে বের হলো সে। আবারও তাকে সাবধানে ধরে বেঁধে নিয়ে গেল ক্যাফেতে। একটা টেবিল দেখে বসে পড়ল। চট করে মেডিসিন নিয়ে তার হাতে লাগিয়ে দিতে লাগল। আমরিশা নিশ্চুপ নয়নে দেখছে। মান্নাত খুব মনোযোগ দিয়ে তার হাত ধরে আছে। শক্ত হাতের উপর তার নরম হাতখানি। অতি সন্তর্পণে হাতের উপর ফু দিয়ে চলছে। আর কেবল বলছে, রাস্তায় হাঁটার সময় একটু দেখে শুনে হাঁটবে না? কি করো এসব? আমরিশা জবাব দিতে পারছে না। সে হারিয়ে গেছে। এই লোকটার যত্নের কাছে সে হারিয়ে যাচ্ছে। লোকটিকে অসম্ভব সুন্দর লাগছে। সাদা শার্টে এত মানিয়েছে যে মনে হচ্ছে নজর লেগে যাবে। চুলগুলো এত পারফেক্ট ভাবে আটসাট করে না বেঁধে রেখেছে যে খুলে এদিক ওদিক সরছে না। কয়েকটা চুল কেবল কপালের কাছে এসে জড়ো হচ্ছে তাও। আমরিশার মনে মনে একটা কথাও আওড়াচ্ছে, কি সুদর্শন লোকটা। নীলকুঞ্জ ভিলা। ভিলার দুই পাশে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে দুটো জারুল গাছ। গাঢ় বেগুনি রঙের ফুলে সজ্জিত গাছ দুটো। হাতরে ছোঁয়া যায় না, ভীষণ উঁচু। তবুও সে অনেকক্ষণ লাফালাফি করল ফুল দুটো ছোঁয়ার আশায়। পেল না। এখন আঙুর ফল টক। মন খারাপ করে ভেতরে চলে গেল। কলিং বেল বেজেই যাচ্ছে। থামার নাম নেই। আলফি ছুটে নিচে নামছে। কে এসেছে সে জানে? এই মেয়েটা খুব বজ্জাত। একবার কলিং বেল চাপলে চেপে ধরেই রাখে। ছাড়ে না। ইচ্ছে করে দুটো দিতে। বাদর মেয়ে একটা। আলফি দরজা খুলে দাঁড়ালো। বিরস তার চাহনি। সামনের পিচ্ছি মেয়েটা মাথায় সিথি এঁকে দুটো বেনুনি করে দুপাশে রেখেছে। পরনে বেগুনি রঙের একটা ফ্রক। গলায় ওড়না ঝুলছে। কাঁধে স্কুল ব্যাগ। মাথা অবধি কোমর এদিক থেকে ওদিক নাড়িয়ে বলল, ভাইয়া আরবি আছে? বড় তারা চিহ্ন স্বর একটা ধমক খেল জবাবে। সোজা হয়ে তটস্থ হয়ে গেল আফরিন। আলফি ফের গম্ভীর স্বরে বলে উঠল, মীর কি ব্যারাম হয়েছে তোর? এমন করছিস কেন সাপের মতো? আফরিন ঠোঁট চেপে ধরল। চোখ ঘুরিয়ে তাকিয়ে বেনুনি দুটো ধরে বলল, আরবি আছে? ঢং যত সব। এই সময় বাসায় থাকবে না তো কই থাকবে? আপনি এমন করেন কেন ভাইয়া? সুন্দর করে জিজ্ঞেস করলাম, সুন্দর মতো বলতে পারেন না? তোরা এই যুগের মেয়ে হলি এক একটা ঢঙ্গি তারা চিহ্নবাজ। তোদের ঢঙের জ্বালায় বা তারা চিহ্ন চিনা। বাজ তারা চিহ্নতে কে বলেছে? ম তারা চিহ্ন রে যান। দেখি সরুন যেতে দিন। আলফি ভ্রু কুচকে জায়গা দিয়ে দাঁড়ালো। ভাব দেখিয়ে ধপ ধপ করে ভেতরে ঢুকে গেল আরবি। আলফি মুখে কুলে পেতে নিল। আজ এই বিচ্ছুর সাথে বেশি কথা বলে ফেলেছে। আর বলা যাবে না। তাহলে মাথায় উঠে বসবে। আরবি ইন্টার পড়ুয়া কিশোরী মেয়ে। ভীষণ উড়নচণ্ডী। প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা কিছুদিনের মধ্যে শুরু, তাই এখানে এসে আরবির সাথে গ্রুপ স্টাডি করে। আরবি তার ক্লাসমেট। কিন্তু কেবল চুপচাপ পড়াশোনা করার মতো মেয়ে না সে। একটু সুযোগ পেলেই হলো। বাড়িতে প্রথম যেদিন এসেছে সেদিন থেকেই আলফির পিছন লেগেছে। আরবিকে তো সোজাসুজি বলেছে, বুঝলি আরবি, ভেবে নিয়েছি আমার ননদ তোকেই বানাবো। পড়াশোনা আমায় দিয়ে হবে না। তোর ভাই হেব্বি সুন্দর। তার গলায় ঝুলে তোর ভাবি হয়ে যাব। বুদ্ধিটা কেমন বলতো? জবাবে আরবি কেবল হেসেছে। সে ভীষণ শান্তশিষ্ট আর নিশ্চুপ হয়ে। দরকার না পড়লে একটা কথাও বলে না। ওদিকে আফরিনের কাজ সবসময় আবোলতাবোল বলা। আরবিও ভাবল আফরিন মজা করছে। কিন্তু আদলে সেটা না। আলফি নিজের রুমের কাছে দাঁড়িয়ে আছে। তার একদম মনে আছে বের হবার সময় দরজা বন্ধ করেই গেছে, কিন্তু এখন খোলা। এর অর্থ সে নিশ্চিত ভেতরে ঢুকেছিল। আসলেও তাই। টেবিলের উপর মোড়ানো বেগুনি রঙের একটা খাম রয়েছে। শুদ্ধ ভাষায় প্রেমপত্র। এই প্রেমপত্র লিখেছে আফরিন স্বয়ং নিজেই। মেয়েটার সাহস আকাশচুম্বী।
প্রথম প্রেমপত্র দিয়েছিল তাদের পরিচয়ের দ্বিতীয় দিনই। শুধু তাই নয়, একদম আলফির কাছে এসে সামনাসামনি তার হাতে খাম ধরিয়ে বলল, পড়বেন কিন্তু। সময় না হলেও সময় করে পড়বেন ভাইয়া। শেষের ভাইয়া ডাক দিয়েছিল টেনে টেনে। যেন ইচ্ছে করে তাকে যা তারা চিহ্ন লানো। আলফির পুরোপুরি তখন তা তারা চিহ্ন অজ্জব বনে গেল। এরপরের ঘটনা এর থেকেও সান্তারা চিহ্ন ঘাতিক। চিঠির সম্বোধন দিয়েছে, হবু স্বামী, ডেকে। এই দেখেই আলফির বিষম উঠে গেল। বেচারা এক বোতল পানি শেষ করে ফেলল কিন্তু পুরো চিঠি শেষ করার সাহস পেল না। এই মেয়ে তো যো তারা চিহ্ন লন্ত অগ্নি তারা চিহ্ন শিখা। বাদরের বংশোদ্ভূত। সৌভাগ্যবশত মানুষের ঘরে জন্ম কিন্তু জিন আছে ঠিক বাদরের। এর বাড়ির মানুষ এরে সামলায় কিভাবে এই চিন্তা আলফির। ইন্টার পড়ুয়া বেশিরভাগ মেয়েই অনেক ফাজিল। এরা নতুন নতুন কলেজে উঠে নিজেকে বড় ভেবে বসে। ভাবে এই তাদের বিয়ের বয়স হয়ে গেছে। খুব লায়েক হয়ে গেছে। এখন গুনে গুনে তাদের চেয়ে 10 কি 12 বছরের বড় ছেলেকে পটিয়ে প্রেম করে ফেলবে। আফরিন হচ্ছে সেই দলের লিডার। প্রেমপত্র পড়ে আছে পড়ে থাকুক। আলফি ভুলেও সেটা ধরবে না। নিশ্চিত এটা ধরলে তার জ্বর আসবে। এমন সব কথা লেখা থাকে না, লজ্জায় তার মুখ কান সব লাল হয়ে যায়। ইচ্ছে করে মেয়েটাকে ধরে আছাড় মার তারা চিহ্নতে। তারা আর আফরিনের বয়সের তফাৎ কম করে হলেও 11 বছর তো হবেই। কিন্তু আফরিনও থামবার পাত্র নয়। গুনে গুনে আজ 24 দিন হলো সে প্রেমপত্র দিচ্ছে। 24 দিনে 24টা প্রেমপত্র। অথচ ওই লোকটা একটারও জবাব দেয়নি। পড়েছ তো? অবশ্যই পড়েছে। না পড়ে যাবে কোথায়? আফরিনের লেখা মারা তারা চিহ্ন তত্ত্বক সুন্দর। আর কিছু না হোক ওই সুন্দর লেখার কথা ভেবে লোকটা চিঠিগুলো পড়বে বলে আফরিনের ধারণা। পড়াশোনায় আজ আফরিনের বিন্দুমাত্র মনোযোগ নেই। আরবি মনোযোগ দিয়ে অ্যাকাউন্টিং করছে। আর আফরিন খাতার উপর কলম দিয়ে আঁকিবুকি করছে। তার মন পড়ে আছে আলফি ভাইয়ার উপর। তাকে আজ কি হ্যান্ডসাম টাই না লাগছিল। ইস কালো রঙের জিন্স, কালো রঙের টি শার্ট। আরেকটু হলেই আফরিন হাতারা চিহ্ন অট অ্যাটাক করত। লোকটা এত সুন্দর কি দরকার আবার সেজেগুজে থাকার। আফরিনের মনে হয় আলফি ইচ্ছে করেই সেজেগুজে থাকে তাকে হার্টফেল করিয়ে দেবার জন্য। তা নয়তো আর কি? না আজ আর পড়াশোনা হবে না। সে নিশ্চুপে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আলফির ঘরে গিয়ে উকি ঝুঁকি মা তারা চিহ্ন রোছে। টেবিলের উপর খাম না দেখতে পেয়ে খুশিতে এক লাফ দিল। আবার মুখে হাত চেপে ধরল। কেউ না আবার দেখে ফেলে। পা টিপে টিপে ঢুকল ঘরের ভিতর। কেউ নেই তো ঘরের মধ্যে। টেবিলের কাছে ডাস্টবিনে আবার একটু ঝুঁকে দেখল। লোকটা খাম ফেলে দেয়নি তো আবার। না নেই। একগাল হাসল সে। চোখ পড়ল টেবিলের উপর রাখা জারুল ফুলগুলোর উপর। ইস! ফুলও বেগুনি, সেও বেগুনি। ভাইয়া বেগুনি হলেই একটা সংসার সাজিয়ে ফেলত। খুশিতে গদগদ করে বেরিয়ে গেল সে। ফুলগুলো তার হাতের মুঠোয়। চলমান। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।